আপনারা এই সাইনবোর্ডটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই জায়গাটির নাম মোহনা পার্ক। কিন্তু আমার বিশ্বাস অনেকেই জানেন না এই মোহনা পার্কটি আসলে কোথায়। এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার দুর্লভপুর যে এলাকাটি রয়েছে, অর্থাৎ পদ্মা নদীর তীরে, যার উপরে ভারতের লালগোলা, সেই এলাকাতেই অবস্থিত এই মোহনা পার্ক। অত্যন্ত মনোরম সুন্দর প্রাকৃতিক পরিবেশে এখানে ছোটোখাটো দু একটি স্থাপনা তৈরি করা হয়েছে। তবে পার্ক হিসাবে যেটা হওয়া উচিত ছিল সেইটি এখানে খুঁজে পাওয়া যাবে না। এখানে গেলে মনে হবে পার্ক কই। আমি পার্ক খুঁজে খুঁজে কিন্তু পার্ক পাচ্ছিলাম না, অর্থাৎ তেমন কিছু নেই। কিন্তু একটি সুন্দর বিকেল কাটানোর মতো চমৎকার জায়গা রয়েছে এই মোহনা পার্কে। আপনি বন্ধুবান্ধব নিয়ে হোক, একা হোক, ওখানে গেলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে সুশীতল বাতাস, সবুজের ছোঁয়া আর চারিদিকের উন্মুক্ত নদী প্রান্তর দেখে। নদীর ওপারে ভারতের লালগোলার বিভিন্ন টাওয়ার আপনি এখান থেকে বসে বসে দেখতে পাবেন। বিস্তৃত পদ্মা নদী চলে গেছে একে বেঁকে বিভিন্ন জায়গায় শাখা প্রশাখায় বিভক্ত হয়ে। এই পুরো জিনিসটি আপনার নজরে আসবে, যা আপনার মনকে ব্যাকুল করে দেবে। বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি অটো রিক্সা, এবং সেটি শেয়ারে, আমি একাই উঠেছিলাম এবং সেখান থেকে আমাকে সেটি দুর্লভপুর পার হয়ে এই স্থানটিতে এসে নামিয়ে দিয়ে এসে চলে যায়। এটি ছিল শুক্রবার এবং দুপুরবেলা, দুপুর 11টার দিকে বা 11:15টার দিকে। আমি এইখানে পৌঁছার পরে আমি ভ্যানওয়ালাকে বলছি যে পার্ক কোথায়, আপনি পার্কে নিয়ে যান আমাকে। তো উনি বললেন যে এটি পার্ক। তো আমি রিয়েলি আশ্চর্য হয়ে গেলাম যে এটি কি করে পার্ক হয়। এখানে সামনে একটা সাইনবোর্ড লাগানো আর দুদিকে দুটো হাঁটার মতো একটু জায়গা তৈরি করা আছে কংক্রিট দিয়ে। একটু পরে আপনারা দেখতে পাবেন, ওই যে দূরে সামনে একটা, পিছনে একটা রয়েছে, আর এরকম দুটো ছাতা রয়েছে, একটা ছোট্ট দোকান রয়েছে, কয়েকটা পাম গাছ লাগানো রয়েছে পাশ দিয়ে। এই হলো পার্ক, আর কিচ্ছু নেই কিন্তু এখানে। আমি মূলত প্রথমে যখন এখানে পৌঁছি তখন খুব স্বাভাবিকভাবেই একটু হতাশ হয়েছে। কারণটা হলো, আমি খুঁজতে গিয়েছিলাম পার্ক। আমার মনের মধ্যে কল্পনা ছিল এই তপ্ত দুপুরে আমি নদীর পাড়ে পার্কের কোনো বড় গাছের নিচে বসে একা একাই অনেকটা সময় কাটিয়ে দেব। কিন্তু এখানে যে সেই পরিবেশটা পেলাম না বলে প্রথমেই একটি ধাক্কা খেলাম, হতাশ হলাম। কিন্তু তারপরেই ভালো লাগা অনেকটা শুরু হয়ে গেল, এবং সেই ভালো লাগাটা ছিল প্রকৃতির আহ্বান। প্রকৃতি যেন চারিদিক থেকে আমাকে তার বাতাস দিয়ে, অর্থাৎ তার হাতের ছোঁয়া, আমি যেটাকে এই বাতাসকেই বলবো হাতের ছোঁয়া, সেই হাতের ছোঁয়া দিয়ে আমাকে বারবার তারা বোঝাতে চেষ্টা করছিল, বাছা তুমি ভুল জায়গায় আসোনি, তুমি যেখানে এসেছো সেটি খুব সুন্দর একটি জায়গা, যা তোমাকে একটু পরেই শান্তি দেবে। দেখুন, রাজশাহী থেকে বা যে কোনো এলাকা থেকে আপনি বাসযোগে বা যে কোনো যানবাহনে চাঁপাইনবাবগঞ্জ গিয়ে চাঁপাইনবাবগঞ্জের যে শান্তির মোড় রয়েছে, সেই শান্তির মোড় থেকেই আপনারা শেয়ারে অটো পেয়ে যাবেন। সেখান থেকে দুর্লভপুরের অটো বললেই তারা আপনাকে সেখানে পৌঁছে দেবে। এছাড়াও রিজার্ভ গাড়ির ব্যবস্থা তো থাকছেই, আপনি যে কোনো জায়গা থেকে রিজার্ভ করে নিয়ে যেতে পারেন, মোটরসাইকেলে যেতে পারেন। খুব সুন্দর রাস্তা, বিশেষ করে যাওয়ার পথে নয়ন ভুলানো সবুজ প্রকৃতির মাঝ দিয়ে পিচের রাস্তা ধরে যাওয়ার আনন্দটা আপনাকে সত্যিই পুলকিত করবে এবং পথের ক্লান্তি দূর করে দেবে। পথ খুব বেশি না, কিন্তু যাওয়ার ইচ্ছাটাই আপনাকে প্রথমে সৃষ্টি করতে হবে এবং আপনাকে ভাবতে হবে যে আপনি একটি সুন্দর জায়গায় যাচ্ছেন। তাহলে রাস্তার ব্যাপারটা আর আপনাকে মোটেই ক্লান্ত করবে না। যাই হোক বন্ধুরা, এখানে পৌঁছে এই যে সুন্দর পরিবেশটি, যে কথাটি আপনাকে বললাম, আপনারা কিন্তু বিকেলবেলা যদি যান তাহলে অনেক সুন্দর একটি পরিবেশ আপনারা এখানে পাবেন। এই যে সামনে যে খালের মতো, এটিও নদীর একটি পার্ট, এবং এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি, বিশেষ করে বেলে হাঁস আমি একসঙ্গে দল বেঁধে পানিতে কেলি করতে দেখেছি, এবং তারপরে তারা মাঝে মাঝে উড়ে আরেক জায়গায় গিয়ে বসছে। এই যে দৃশ্যটি, এটি অপূর্ব একটি দৃশ্য। এবং আমাদের চারপাশে যে হাঁস পালন করি আমরা, সেগুলো তো উঠতে পারে না, সেগুলো সেখানেই হেঁটে বেড়ায় অথবা পানিতে একটু চড়ে বেড়ায়, কিন্তু এই হাঁসগুলো উঠতেও পারে। তার মানে এটি একটা আনন্দ যে একই রকম দেখতে, অথচ এরা উড়ে বেড়াচ্ছে। বন্ধুরা, আপনারা বিকেলে গেলে অবশ্যই একটি চমৎকার বিকেল কাটানোর
জায়গা এখানে মনে হবে, কাটাতে পারবেন। আর এই দুপুরবেলা আমার মতো যদি যান তাহলে আপনাকে একা একাই সেখানে বেশ কিছুটা সময় কাটাতে হবে, কিন্তু একা থাকা প্রকৃতির মধ্যে এটি অপূর্ব একটা ব্যাপার। আপনি যদি কিছুটা সময় নিজের জন্য রাখতে চান, একটু ভাবনা চিন্তার গভীরে পৌঁছতে চান, প্রকৃতিকে একান্তভাবে উপভোগ করতে চান, তাহলে এই সময়টি হতে পারে আপনার জন্য অত্যন্ত সুন্দর একটি সময়। বন্ধুরা, আমি রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ হয়ে এই মোহনা পার্ক দেখার জন্য এখানে এসেছিলাম, এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেকটা পথ কিছুটা দুর্গম বলা যায়, কারণ গাড়ি ঘোড়া ঠিকমতো চলে না। তো সেই অবস্থায় এখানে আসলাম, এসে পার্কের যে অবস্থা দেখছি তাতে মনটা ভীষণ ভেঙে গেল। কিচ্ছু নাই এখানে, ছোট্ট দুটি বসার ছাতা এবং এই একটা দোকান, আর পাশে নদী। এই যে আপনারা দেখুন, এই দুটো ছাতা, আর এই একটুখানি বসার ঠিক না, দাঁড়িয়ে থাকার একটু এখানে রেলিং করা হয়েছে দুটো। আর এখানে জাস্ট দাঁড়িয়ে আছি পদ্মার পাড়ে। পদ্মার উপরেই ভারতের মুর্শিদাবাদের লালগুলা এলাকা। এই সামনে আমাদের অনেকগুলো অ্যান্টেনা দেখতে পাচ্ছি, অনেকগুলো টাওয়ার দেখতে পাচ্ছি, সবগুলোই মুর্শিদাবাদের, আসবে না এটা। আর এইখানে অ্যাকচুয়ালি পার্ক বলতে তেমন কিছু নেই, চারিদিকে ধান ক্ষেত। এখানে একটু আগেই বললাম যে একটা দোকান, আর এই দুদিকে রাস্তা, কয়েকটা গাছ লাগানো হয়েছিল, কিন্তু আসলে তেমন কিছুই নেই। এখানে যারা আসবেন তারা বিকেলের দিকে আসলে একটু হয়তো মজা পাবেন, আবহাওয়া ভালো থাকবে তখন, এবং এই জায়গাটাতে নদীর পাড়ে দাঁড়ানোর যে আনন্দ, শুধু সেই আনন্দটুকুই আপনারা লাভ করবেন। এছাড়া এখানে আলাদাভাবে তেমন কোনো পার্ক বলতে যা বোঝায় সেই পার্ক এখানে আসলে নেই। তো এই হলো এখানকার সার্বিক অবস্থা। আমরা এখানে এসে সরেজমিন যা দেখলাম, তাতে নদীর পাড়ে দাঁড়ানো বা নদীর পাড়ের এই অবস্থান ছাড়া এখানে পার্ক বলতে আলাদা কোনো বিষয় নাই। এখানে অবশ্য প্রাকৃতিক সৌন্দর্যটা অসাধারণ। এদিকে একটি নদী চলে গেছে, ওই পাশটায় আরেকটা নদী, একটু দূরে আরেকটা বড় নদী রয়েছে, আপনারা দেখতে পাবেন। আর এই যে আমাদের সামনে যে ছোট্ট খালটা, এই খালে পরিযায়ী পাখির দল ভেসে বেড়াচ্ছে, বালিহাঁস, এক দল বালিহাঁস ভেসে বেড়াচ্ছে, আমরা এখানে দেখতে পাচ্ছি। খুব সুন্দর লাগছে এই জিনিসটি দেখতে। সব মিলিয়ে জায়গাটি মনোরম, বাট এখানে অবকাঠামো কিছুই তেমন গড়ে ওঠেনি, এবং পার্ক বলতে যা বোঝায় সেই পার্কের কোনো কিছুই অবশিষ্ট নেই এখানে। এই হলো এখানকার সার্বিক অবস্থা। আমি যে মোহনা পার্কে এসেছি, সেই মোহনা পার্কের একদম পাশেই এই চমৎকার ধান ক্ষেত। আপনারা দেখুন, ধান খেতে বাতাস লেগে ধানের গাছগুলো কেমন দুলছে, অসাধারণ সুন্দর এই প্রাকৃতিক পরিবেশ। না দেখলে এটি বিশ্বাস করা যাবে না। বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি চাঁপাইনবাবগঞ্জের মোহনা পার্ক। চমৎকার একটি জায়গা, এখানে বসার অনেকগুলো জায়গা আছে, দাঁড়িয়ে থাকার জায়গা আছে, এবং সর্বোপরি চারপাশের নৈসর্গিক পরিবেশ অতুলনীয়। এখানে ধান ক্ষেত আছে, চমৎকার রাস্তা আছে, আর আমার সামনেই আছে নদী, আর নদীর উপরে পার্ক। সব মিলিয়ে কি অসাধারণ সুন্দর যে লাগছে এই জায়গাটি। এখানে দুপুরবেলা আমি একাই এসেছি, এবং একা একা ঘুরতে বেশ ভালোই লাগছে, কিন্তু যাওয়ার চিন্তা হচ্ছে যে আমি যাব কিসে, যানবাহন নেই, শুধু সেই কারণেই তাড়াতাড়ি যাওয়া। নাহলে এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে নিশ্চয়ই ভীষণ ভালো লাগতো। আর সব থেকে ভালো লাগছে এখানকার এই যে ধান ক্ষেতের এই দুলুনিটা, দেখুন কি অসাধারণ। প্রচুর বাতাস হচ্ছে, এবং বাতাসে ধানের গাছগুলো দুলছে, একটার সঙ্গে আরেকটা গায়ে হেলে দুলে চমৎকার একটা দোলনা সৃষ্টি করেছে এখানে। আর এই যে গাছের পাতাগুলোও বাতাসে বেশ হেলে গেছে, চমৎকারভাবে হেলে গেছে, এটা পরিষ্কার বোঝা যায়।
আমরা ওই যে পার্ক থেকে, মোহনা পার্ক থেকে এ পর্যন্ত যে সমস্ত এলাকাগুলো পার হয়ে এসছে, এলাকাগুলোর নাম বলেন দেখি একটা একটা করে। নরেন্দ্রপুর এলাকা, হ্যাঁ, তারপরে হুর্রপাড়ার মোড়, দুর্লভপাড়ার মোড়, হ্যাঁ, হুর্রপাড়ার মোড়, হুর্রপাড়া, হ্যাঁ, তারপরে আপনার চলে হলো গোঠা, গোঠা থেকে আপনার চরবাগডাঙ্গা, আচ্ছা, সোনাপট্টি, শাহজাহানপুর পার হয়েছে, শাহজাহানপুর পার হয়ে গেছে, পার হয়ে গেছে, তারপরে মালবাগডাঙ্গা, তারপরে পাখরাদি এলাকা আছে আমরা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এটা হলো ন্যাংরার মোড়। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। বন্ধুরা, পারে পারে মনে হচ্ছে এই বুঝি আমি নদীর পাড়ে চলে আসলাম। এই এলাকাটার নাম কি? চরবাগডাঙ্গা। চরবাগডাঙ্গা। এদের এলাকায় গাছপালা খুব কম, না? গাছপালা আছে তো, রাস্তার আশপাশে, বাড়ি ঘরের আশপাশে ফাঁকা করছে কেমন যেন, হ্যাঁ, চর এলাকা তো, চর এলাকায় একটু গাছপালা কম, তাই না? হ্যাঁ, কেমন চারিদিকে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি, খাঁ খাঁ করছে। যদিও গাছপালা আছে, অনেক সবুজ গাছপালা প্রচুর পরিমাণে, কিন্তু তারপরেও ঠিক ওই রকম না, মানে রোদ পড়লে খাঁ খাঁ একটা শুকনো মরুভূমির মতো যে এলাকাগুলো, ওই টাইপের এখানকার এনভায়রনমেন্টটা। গিয়েছিলাম মোহনা পার্ক দেখতে। পার্কের কিছুই অবশিষ্ট নেই মোহনা পার্কে। যেটা দেখলাম, চমৎকার ধান ক্ষেত, হাওয়ায় দুলছে, দুপাশে দুটো সুন্দর পিচঢালা রাস্তা, সরু রাস্তা, আর সামনে ছিল চমৎকার নদী, পদ্মা নদী। তো নদীর পাড়টা আসলে অসাধারণ, বিকালে গিয়ে সময় কাটানোর মতো সুন্দর একটি জায়গা। কিন্তু কেউ যদি পার্ক মনে করেন যে সেখানে সাজানো গোছানো পার্ক রয়েছে, দোকানপাট আছে, তাহলে সেটি ভুল হবে। তো সেই রকম কোনো স্থাপনা আমরা সেখানে পাইনি, বা আমি পাইনি। আমি সেখানে বসে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি টবি তুলে এই ভাইয়ের সঙ্গে, এই যে ভাইকে দেখছেন, এই ভাইয়ের সঙ্গেই, ভাই আমাকে সাহায্য করলেন। ওনার নিত্যদিনের বেচা কেনার ভ্যান, সেইটাতে উনি বস্তা বিছিয়ে আমাকে বসার ব্যবস্থা করে দিলেন, এবং তার সঙ্গেই আমি অনেকটা পথ ভ্রমণ করে এই পর্যন্ত এসেছি। আস্তে আস্তে আমি এই দিক দিয়ে চাপাই চলে যাব, এবং চাপাই থেকে পরে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেব। এই মুহূর্তে চন্দ্রনারায়ণপুর নামে একটি জায়গা থেকে নদীর পাড়ে, অর্থাৎ পদ্মার পাড়ে যাওয়ার জন্য আমরা নিচে নেমেছি। এই যে অদ্ভুত বাজারের মধ্যে দিয়ে কি চমৎকার এঁকে বেঁকে আমরা চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে এই রাস্তা ধরে। দেখুন, একদম বাড়ির আঙিনা, বাঁশের ঝাড়, সব কিছু নিচ দিয়ে। বন্ধুরা, খুব রোমান্টিক একটা মুহূর্ত। আমি চাঁপাইনবাবগঞ্জ এসে যতটা না ভালো লাগছে, তার থেকে এই সময়টুকু ভালো কাটছে। জানি না নদীর পানি দেখতে পাবো কিনা। আজকের ওয়েদার অত্যন্ত খারাপ, প্রচন্ড ধূলি ঝড় বা বাতাস বইছে, এবং সেই সাথে নদীর যে পাড়ের বালু, সেই সমস্ত বালু উড়ে এলাকা ধূসর করে দিয়েছে, কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না। তারপরেও আমরা নদীর পাড়ে যাচ্ছি। নদীর পানি দেখার সৌভাগ্য কতটুকু হবে জানি না, তবে পাড়টা এপার থেকে দেখতে পাবো, এবং ওপারের অংশটা হয়তো বোঝা যাবে। আমরা নদীর পাড়ের দিকে যাচ্ছি, এই যে গাছপালার ভিতর দিয়ে, আমবাগানের ভিতর দিয়ে রাস্তা, সামনেই নদী দেখা যাচ্ছে, নদীটা। পানি কই? হ্যাঁ, তাহলে আমার পানি না, এই ধান থেকে এটা বলে আলমনগর, আর পানি না, কিন্তু
এই যে ধূলি ঝড় হচ্ছে সামনে দেখা যাচ্ছে, বিরাট ধূলি বালি আকাশে উড়ে যাচ্ছে, ঘূর্ণিঝড়ের মতো হচ্ছে ওই দিকটায়। পুরো এলাকায়, পুরো নদীর পাড় দিয়ে এটা কিন্তু এই সামনেরটা অনেক বেশি মনে হচ্ছে। নারায়ণপুরে দেখা যাচ্ছে আপনার। তাহলে পাকা নারায়ণপুর কোনটা? ও, এই সামনের অংশটা, ওই টিনের ঘর টর দেখা যাচ্ছে ওগুলা। আর ইন্ডিয়ার পার্ট ওই যে ওই ওখান থেকে বড় বড় ঘর, ওই যে টাওয়ার গুলা দেখা যাচ্ছে। এটা ইন্ডিয়ার কোন এলাকা? এই তো অনেক ভিতরে। ভিতরে। বন্ধুরা, চাঁপাইনবাবগঞ্জের নিচে যে এলাকাটা, আমরা সেখানেই দাঁড়িয়ে আছি এই মুহূর্তে। আমাদের নদীর ওপারে আমাদের গ্রাম আছে বাংলাদেশের, সেটির নাম পাকা নারায়ণপুর। আমরা সেই পাকা নারায়ণপুর ঠিক এপারে, নদীর এপারে দাঁড়িয়ে আছি। যদি নদীতে এক ফোঁটা পানি নেই, এখান থেকে দেখা যাচ্ছে ধান হয়েছে অথবা অন্য কোনো সবুজ আগাছা। আর নদীর নিচে এখানে প্রচুর পরিমাণে ব্লক ফেলে এই যে বাঁধা হয়েছে। আর এ পাশটা একেবারে শুকনো, পুরো শুকনো মরুভূমির মতো। এই পাশে গ্রাম, বাংলাদেশি গ্রাম, আর ওপারে ঠিক নদীর ওপারেও আছে বাংলাদেশি গ্রাম, চর পাকা নারায়ণপুর। আমরা সেখানে একদিন যাব হয়তো বা কোনো একদিন। আচ্ছা, সেখানে যেতে হলে ঘাট কোনটা, কোন ঘাট থেকে নৌকা ছাড়ে মূলত? ওই বাখরালির সামনে গিয়ে আমরা যেখানে মিষ্টি খেলাম ওই মোড় থেকেই মূলত যাওয়া যেত। তা আমরা ভুল করেছি, ওখানে নামলে মনে হয় নদীর পানিটা আমরা দেখতে পেতাম পুরোপুরি। ঠিক আছে, আবার দেখি পরবর্তী ধাপে কি দেখা যায়। আমরা সামনের দিকে এগিয়ে যেতে থাকি আস্তে আস্তে। আচ্ছা, সকাল 9টার সময় হ্যাঁ, আপনাকে ধরে নিতে হবে, নারায়ণপুরে নৌকা ধরে নিতে হবে। 9টার সময় একটা নৌকা যায়, 9টার সময় ছাড়ে। 9টার সময় ছাড়ে। আচ্ছা, আর এরপরে আর ছাড়ে না কখনো? তারপরে ছাড়ে তো এখন ফের বিকাল 3টায় তাহলে সকাল 9টাতেই একটা নৌকা ছাড়ে। নৌকা ছাড়ে। আমরা যদি ঘাটটাতে গিয়ে অন্তত খোঁজটা ভালো করে নিতে পারতাম, কারণ কেউ দিতে পারে না। যে লোককে জিজ্ঞেস করি সেও ভালো করে খোঁজ দিতে পারে না। ঘাটে যাওয়া লাগে। ঘাটে আসতে যাওয়া লাগে, যে খোঁজটা পেলে পাকা নারায়ণপুরে গিয়ে আমরা আসতে পারতাম একদিন, কোনো একদিন গিয়ে। এমনিতে এই এলাকাটা খুবই সুন্দর, আমার বেশ ভালো লাগছে, কারণ নদীর পাড় দিয়ে খোলামেলা জায়গা, রাস্তাঘাট সবই আছে। কিছু মানুষ ঘুরেও বেড়াচ্ছে আমাদের মতোই, কিছু টুরিস্ট, লোকাল টুরিস্ট, যদিও বেড়ানোর মতো জায়গা। কিন্তু এখন প্রচণ্ড রোদ, সেই রোদের জন্য হয়তো অত ভালো লাগবে না। কিন্তু নদীর পানি থাকলে জিনিসটা আরো অনেক বেশি সুন্দর হতো। নদীতে পানি নাই বলে ঠিক ওই আনন্দটা পাওয়া যাচ্ছে না। বর্ষাকালে কি এই পর্যন্ত পানি চলে আসে না? ওই নৌকাটা ওই সামনে দিয়ে। হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা। আসল ঘাট হলো ওইটা। ও এখন পানি শুকাই গেছে তো ঘাট উন্নতি হয়নি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এপারের যে ঘাট, সেই ঘাটটার নাম শুনবো তো? আলিমনগর ঘাট। আলিমনগর। আচ্ছা আচ্ছা। ওপারে গেছেন কখনো পাকা নারায়ণপুরে? হ্যাঁ হ্যাঁ, গেছি। কি আছে ওপারে, কেমন? পরে আপনার ধান খেত কাটতে গেছি না। ধান ক্ষেত আছে? হ্যাঁ। আর এমনি বাজার হাট, বাজার ঘাট রাস্তাঘাট? আছে। রাস্তা কি সব কাঁচা? সব রাস্তা কাঁচা। কাঁচা না? সব রাস্তা কাঁচা। ও, আর ওপারে কি কাঁটাতারের বেড়া আছে ইন্ডিয়ার সঙ্গে, না ওইটা নাই? ওই যে আমরা ও মনে হয় দেখতে পাইনি। ইন্ডিয়ার দেশে যাইনি। জানি ভিতরে না। যাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এই যে চর পাকা নারায়ণপুর নদীর ওপারে যাওয়ার জন্য এই নৌকা কখন ছাড়ে, কোন ঘাট থেকে ছাড়ে এবং কখন ছাড়ে? আপনি ওখানে যান আচ্ছা, রোডে, হুম। রোড থেকে অটো ধরে বলে আলিমনগরের ঘাট যাব। আলিমনগর ঘাট কোন দিকে, এইদিকে না ওইদিকে? ওই দিকে। ওই পাশটায়। আচ্ছা, হলো, হ্যাঁ। ওই ওই যেখানে বিজিবি ক্যাম্প, বাজার দেখলাম বড়, আমরা মিষ্টি টিষ্টি খেলাম, কি আর একটু পাশে তার এই পাশটায় ভিতরে? আচ্ছা, কখন কখন ছাড়ে এটা জানেন? নৌকা, নৌকা তো এখন ছাড়বে 4টার দিকে। 4টার দিকে এখান থেকে ওপারে যায়। আর সকালে? সকালে ধরলেন যে আপনার 8টা, 8:30, 9টা, 2টা পটাপটি যায়। 2টা পর পর যায়। ওদিক থেকে 2টা পটাপটি আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার বিকালে যায় এরকম? আবার বিকেল।
আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন, হ্যাঁ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, আমরা এই এলাকা ভ্রমণ শেষে এক ভ্যানওয়ালাকে পেয়েছিলাম, যিনি আমাকে সাহায্য করেছিলেন। একটু আগেই তাকে আপনারা দেখেছেন। সে আমাকে নিয়ে অনেকটা এলাকা ঘুরে বেড়িয়েছে। আমরা এই এলাকা থেকে নদীর ওপারে বাংলাদেশের যে গ্রামগুলো রয়েছে, সেটার নাম পাকা, নারায়ণপুর, এই অংশটি সম্পর্কে খোঁজখবর নিলাম। এখানে একটি ঘাট থেকে সেই নৌকা ছাড়ে, সেটিরও তথ্য এখানে বলা আছে। আপনারা ইচ্ছে করলে সেই ঘাটে সকাল 9টার মধ্যে যদি পৌঁছতে পারেন, তবে নৌকা পেয়ে যাবেন। সেই নৌকায় চড়ে আপনারা পাকা নারায়ণপুর যেতে পারেন, যেটি ইন্ডিয়ান সীমান্তে অবস্থিত। আর ওর দুপাশেই পূর্ব পশ্চিমেও রয়েছে ভারতীয় সীমান্ত, নদীর পাড় ঘেঁষে। এমনকি কোনো কোনো এলাকা দেখলাম যেখানে নদীর এপারেও স্থলের মধ্যেও, অর্থাৎ জমির মধ্যেও, এই যে আমরা যে ফসলের জমির মাঝখান দিয়ে যাচ্ছিলাম, সেখানেও ইন্ডিয়ান সীমানা এসে ঢুকেছে। তো যাই হোক, এগুলো দেখার একটি বাড়তি আনন্দ রয়েছে। বন্ধুরা, খুব ভালো থাকবেন এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও দেখার জন্য সাথেই থাকবেন। খোদা হাফেজ।